শুভ সকাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। সারা বিশ্ব যখন করোনার ছোবলে আক্রান্ত, পৃথিবীর শিক্ষা ব্যবস্থা যখন অনেকটাই স্থবির হয়ে আছে, এমত অবস্থায় শিক্ষা ব্যবস্থা কিছুটা হলেও চলমান রাখার জন্য সরকারের নির্দেশনায় সুনামগঞ্জ সরকারি কলেজ কর্তৃক অনলাইন শিক্ষা কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সাথে আছি। আমি রিপা ফেরদৌসি, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি কথা বলবো পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় প্রথম অধ্যায়ের পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ। এই আলোচনার শেষে শিক্ষার্থীরা পৌরনীতি ও সুশাসন সম্পর্কে ধারণা লাভ করবে, পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা প্রথমেই পৌরনীতি সম্পর্কে একটু ধারণা লাভ করার চেষ্টা করি। আমার এই আলোচনার পূর্বে ডিপার্টমেন্টের প্রধান শ্রদ্ধেয় নাসিমুস-সুবা ম্যাডাম, তিনি অত্যন্ত চমৎকার একটি ক্লাস নিয়েছিলেন পৌরনীতি এবং সুশাসনের উপরে। আমি আশা করছি ওনার ক্লাস থেকে তোমরা ইতিমধ্যেই জেনে গেছো পৌরনীতি এবং সুশাসন সম্পর্কে অনেক কিছু। তারপরও আজকে আমি একটু কথা বলবো পৌরনীতি এবং সুশাসন নিয়ে। তাহলে প্রথমেই আসা যাক পৌরনীতির ব্যুৎপত্তিগত ধারণা এই বিষয়টা সম্পর্কে। তোমরা নিশ্চয়ই জানো পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স, আর সিভিক্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পৌরনীতির সংজ্ঞায়নে আমরা কি বলতে পারি? শব্দগত অর্থে সিভিক্স বা পৌরনীতি হলো নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান। প্রাচীন ভারতবর্ষ ও গ্রিসে শব্দগত বা মূলগত অর্থেই পৌরনীতি বলতে নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কিত বিষয় মনে করা হতো। কিন্তু সময় বদলেছে, রাষ্ট্র সম্পর্কিত বিষয়সমূহে এসেছে অনেক পরিবর্তন। কেননা আধুনিক রাষ্ট্রগুলো কিন্তু আর প্রাচীন সিটি স্টেট বা নগর রাষ্ট্র নয়, বরং এগুলো এখন নেশন স্টেট বা জাতিরাষ্ট্র। আর এই জাতিরাষ্ট্রগুলো আয়তনে যেমন বিশাল, জনসংখ্যা ও তেমন বিপুল। তাই বিপুল জনসংখ্যা সম্বলিত রাষ্ট্রসমূহের নাগরিক জীবন তথা সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয়াবলী পর্যালোচনার জন্য প্রয়োজন হয় একটি বিজ্ঞানসম্মত শাস্ত্রের। সময়ের প্রয়োজনে সেই শাস্ত্রই হয়ে উঠেছে সিভিক্স কিংবা পৌরনীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা পৌরনীতিকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? আমরা যদি আরেকটু প্রিসাইসলি বলতে চাই তাহলে আমরা বলতে পারি পৌরনীতি হলো সামাজিক বিজ্ঞানের সেই শাখা যেখানে একটি রাষ্ট্রের নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক তথা মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ পৌরনীতি কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করে একটা রাষ্ট্রযন্ত্র কিভাবে চলবে কিংবা একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের কি সম্পর্ক হবে, সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা পৌরনীতিকে একটু ব্যাখ্যা করতে চাই তাহলে প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে পৌরনীতি মূলত নাগরিক এবং নগর রাষ্ট্র এই দুইটা বিষয়ের উপরে আলোকপাত করে থাকে। এখন আসা যাক নাগরিকের কোন কোন বিষয় নিয়ে পৌরনীতি আসলে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকে। প্রথমত পৌরনীতি নাগরিকের অধিকার এবং কর্তব্য নিয়ে আলোচনা করে। এইগুলো করতে গিয়ে পৌরনীতি নাগরিকের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দিকটার উপরে আলোকপাত করে। আবার দেখা যায় পৌরনীতি অনেক সময় একজন নাগরিকের স্থানীয় রূপ, জাতীয় রূপ এবং আন্তর্জাতিক রূপের উপরেও কিছুটা আলোকপাত করার চেষ্টা করে।
আবার পৌরনীতি দেখা যায় নগর রাষ্ট্র কিংবা জাতি রাষ্ট্র যাই আমরা বলি না কেন, সেই রাষ্ট্র এবং বিশ্ব ব্যবস্থা এই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোকপাত করার চেষ্টা করে। প্রিয় শিক্ষার্থীরা, পৌরনীতি নিয়ে এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম, আমি আশা করছি সেই কথাগুলো থেকে তোমরা কিছুটা হলেও পৌরনীতি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছো। ভবিষ্যতে যদি আর কখনো সুযোগ হয় তাহলে এই বিষয় নিয়ে আমরা আরো ব্রডলি আলোচনা করব। এবার আসা যাক সুশাসন প্রত্যয়টির বিষয়ে। প্রিয় বন্ধুরা, তোমরা জানো পরিবার, সমাজ তথা রাষ্ট্র এই বিষয়গুলো একদিনে গড়ে ওঠেনি, বরং এগুলো হচ্ছে মানব সভ্যতার বিবর্তনের ফসল। একটা সময় সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় শাসন প্রবর্তনের মূল লক্ষ্য ছিল জননিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু সময়ের সাথে সাথে এই ধারণা পাল্টে গেছে। এখন এই ধারণার সাথে যুক্ত হয়েছে জনকল্যাণের বিষয়টিও। প্লেটো, অ্যারিস্টটল, মেকিয়াভেলি কিংবা ইবনে খালদুন প্রমুখ দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানীগণ জোর দিয়েছেন উত্তম জীবন গড়ে তোলার জন্যই রাষ্ট্রের অস্তিত্বের উপর, যার ধারাবাহিকতায় উদ্ভব হয়েছে রাষ্ট্রের সুশাসন প্রত্যয়টির। আমরা যদি একটু পেছনের দিকে যাই তাহলে দেখতে পাবো 1917 সালে রাশিয়ায় সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব ঘটলে রাষ্ট্রের কার্যাবলী ও রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব ঘটার পর দেখা গেছে রাষ্ট্রের কার্যাবলী ও দায় দায়িত্ব শুধুমাত্র জননিরাপত্তায় কিন্তু সীমাবদ্ধ নাই। এখন সেখানে বৃদ্ধি পেয়েছে জনকল্যাণ, রাষ্ট্রের কল্যাণ, সর্বোপরি আইন এবং বিচার ব্যবস্থার একটা স্বচ্ছতার দাবি। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সমাজ ও রাষ্ট্রের নানাবিধ সমস্যা ও জটিলতা বৃদ্ধি পেলে তার নিরসনকল্পে পুঁজিবাদী রাষ্ট্রগুলোতেও কিন্তু জনকল্যাণের বিষয়টি এখন গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে। বৃদ্ধি পাচ্ছে কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা। বর্তমানে জনকল্যাণই রাষ্ট্রের মুখ্য বিষয় বলে বিবেচিত হয়, আর এই কল্যাণমূলক রাষ্ট্রের জন্যই কিন্তু প্রয়োজন হয়ে পড়ে সুশাসনের। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি তোমাদেরকে সুশাসনের একটু পূর্ববর্তী ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখন তাহলে আমরা আসতে পারি সুশাসন প্রত্যয়টি আসলে কি, কিংবা সুশাসন বলতে আমরা কতটুকু বুঝি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুশাসন একটি আধুনিক ধারণা, জনগণের অংশগ্রহণমূলক প্রতিষ্ঠিত আইনের শাসন ও অবাধ তথ্য প্রবাহের সাথে সাথে জনগণের উন্নত সেবা পাওয়ার অধিকারী হলো সুশাসন। আর এই সুশাসনের খুবই সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী ম্যাককর্নি। তিনি বলেন, গুড গভর্নেন্স ইজ দ্য রিলেশনশিপ বিটুইন সিভিল সোসাইটি অ্যান্ড দি স্টেট, বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড গভর্নড, দি রুলার অ্যান্ড দি রুলড। অর্থাৎ সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে জনগণের এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। আমরা যদি মোর স্পেসিফিক্যালি বলতে চাই তাহলে বলা যায় প্রশাসনের যদি জবাবদিহিতা, বৈধতা থাকে এবং এতে যদি অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকে, বাক স্বাধীনতা থাকে, বিচার বিভাগের স্বাধীনতা থাকে, আইনের অনুশাসন প্রভৃতি থাকে, তাহলে সে শাসনকে কিন্তু সুশাসন বলা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুশাসনের এতটুকু আলোচনা থেকে আমি আশা করছি মোটামুটি সুশাসন প্রত্যয়টি সম্পর্কে তোমরা কিছুটা হলেও ধারণা লাভ করেছো। এখন তাহলে আমরা চলে আসি আমাদের আজকের আলোচ্য বিষয়ের একটা অংশ, সেটা হচ্ছে পৌরনীতি এবং সুশাসনের ক্রমবিকাশ। আর এই ক্রমবিকাশ আলোচনা করতে গিয়ে আমি মূলত দুইটা দিক আলোকপাত করব। প্রথমত ভারতবর্ষে পৌরনীতি এবং সুশাসন কিভাবে আসলো, এর পুরোধাকে, এবং দ্বিতীয়ত আমি যেটা কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে প্রাচীন গ্রিসে কিভাবে পৌরনীতি এবং সুশাসনের ক্রমবিকাশ ঘটেছে। তাহলে বন্ধুরা চলো আমরা দেখি ভারতবর্ষে সুশাসন এবং পৌরনীতির যে ক্রমবিকাশ সেই ধারাটা কেমন ছিল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় কৌটিল্যের নাম শুনেছ। তোমরা কি জানো তার আসল নাম কি?
তক্ষশিলার অধিবাসী বিষ্ণুগুপ্ত, যিনি কৌটিল্য বা চাণক্য নামেও পরিচিত, তিনি একটি গ্রন্থ রচনা করেছিলেন যার নাম ছিল অর্থশাস্ত্র। তিনি অর্থশাস্ত্র নামক গ্রন্থে মূলত হিন্দু রাষ্ট্রচেতনা সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করেছিলেন। তিনি প্রথম রাষ্ট্রীয় বিষয়াবলীকে কিভাবে জনকল্যাণে প্রয়োগ করা যায় তথা কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করা যায় তার একটি রূপরেখা তৈরি করেছিলেন। তিনি এই সুশাসন প্রতিষ্ঠার রূপরেখা তৈরি করতে গিয়ে কিছু বিষয়ের উপর জোর দিয়েছিলেন। সেগুলো আসলে কি? সেই বিষয়গুলো হচ্ছে, তিনি প্রথমত আইনের শাসনের কথা বলতে চেয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো একটা রাষ্ট্র কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার জন্য আইনের শাসন কতটা গুরুত্বপূর্ণ। কৌটিল্য সেই বিষয়েই আলোকপাত করার চেষ্টা করেছেন। যেই রাষ্ট্রে প্রপারলি আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে না, সেখানে কখনোই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না। পরবর্তীতে তিনি যেই কথাটি বলতে চেয়েছেন সেটা হচ্ছে একটা দায়িত্বশীল প্রশাসন। একটা রাষ্ট্রে আইনের শাসন থাকলো, কিন্তু সেই রাষ্ট্রে যদি একটা দায়িত্বশীল প্রশাসন ব্যবস্থা না থাকে, তাহলে কিন্তু সেই আইনের শাসন জনগণের কল্যাণে কতটুকু কাজ দিবে সেটা কিন্তু জনমনে প্রশ্নের সৃষ্টি করতেই পারে। কৌটিল্য এই বিষয়টার উপরেও কিন্তু জোর দিয়েছিলেন। এরপরে কৌটিল্য বলতে চেয়েছেন একটা রাষ্ট্রের সুশাসন কিংবা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সেই রাষ্ট্রযন্ত্রের যুদ্ধ এবং কূটনীতি সম্পর্কে থাকতে হবে অনেক তীক্ষ্ণ ধারণা। সেই সাথে কৌটিল্য ন্যায় বিচার এবং তার যৌক্তিকতার বিষয়টাও কিন্তু আলোকপাত করেছিলেন। একটা রাষ্ট্রে আইনের শাসন থাকলো, প্রশাসন থাকলো, কিন্তু সেখানকার বিচার ব্যবস্থায় যদি স্বচ্ছতা না থাকে, তাহলে কিন্তু কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা অনেকটাই অসম্ভব হয়ে পড়বে। তাহলে তোমরাই বলো, এটা বললে কি অত্যুক্তি হয় যে কৌটিল্যের অর্থশাস্ত্রের বিধিবিধানের ফলে সে সময় ভারতবর্ষে একটি সুশৃঙ্খল ও শক্তিশালী রাজ্য ব্যবস্থা গড়ে উঠেছিল? আমার মনে হয় না এটা অত্যুক্তি কিছু হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা ভারতবর্ষে কিভাবে কল্যাণমূলক রাষ্ট্রের ধারণাটি আসলো সেই সম্পর্কে একটু আলোকপাত করার চেষ্টা করলাম। আমি আশা করছি এটা থেকে তোমরা কিছুটা হলেও ধারণা লাভ করবে এই ভারতবর্ষে সুশাসন প্রত্যয়টি তথা কল্যাণমূলক রাষ্ট্রের ধারণাটি কিভাবে আসলো। এবার তাহলে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করি প্রাচীন গ্রিসের দিকে। আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে প্রাচীন গ্রিসে নাগরিক ও নাগরিকতা ধারণার উদ্ভব হয়। তোমরা জানো প্রাচীন গ্রিসে তখন নগরকেন্দ্রিক ছোট ছোট রাষ্ট্র ছিল, যেগুলোকে নগর রাষ্ট্র বলা হতো। এসব নগর রাষ্ট্রে যারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করত তারা নাগরিক হিসেবে পরিচিত ছিল, তাদের ভোটাধিকার ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেসব নগর রাষ্ট্রের নারী, বিদেশি ও গৃহভৃত্য এরা কিন্তু নাগরিকের মর্যাদা পেত না। পরবর্তীতে অ্যারিস্টটল গ্রিসে পূর্ণাঙ্গ আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য কিছু পরামর্শ দেন। তিনি চেয়েছিলেন গ্রিসের সেই নগর রাষ্ট্রের ধারণা থেকে কিছুটা হলেও বের হয়ে এসে একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আর সেই লক্ষ্যকে সামনে রেখে তিনি সরকারের লক্ষ্য উদ্দেশ্যের ভিত্তিতে সরকারকে দুইটি ভাগে বিভক্ত করেছিলেন। একটা হচ্ছে স্বাভাবিক সরকার এবং আরেকটা হচ্ছে বিকৃত সরকার। তার মতে জনকল্যাণের স্বার্থে স্বাভাবিক সরকার গড়ে তুলতে হলে সেই স্বাভাবিক সরকার ব্যবস্থায় তিনটি বিষয়কে প্রাধান্য দিতে হবে। সেই তিনটি বিষয় হচ্ছে আইন, শাসন এবং বিচার ব্যবস্থা। এভাবেই অ্যারিস্টটল কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা দিতে গিয়ে সুশাসনের প্রতি ইঙ্গিত প্রদান করেছিলেন। আর একটা সময় দেখা গেছে সময়ের সাথে সাথে রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রযন্ত্রের কাছে বিভিন্ন পদ্ধতি বিভিন্ন সময় তুলে ধরেছেন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে। সময়ের সাথে সাথে উদ্ভব হয়েছে বিভিন্ন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণার। প্রিয় শিক্ষার্থীরা,
এরই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর জননিরাপত্তা ও জনকল্যাণের বহুমুখী ধারণার উদ্ভব হয় দেশে দেশে। তখন দেখা যায় যে শুধুমাত্র জননিরাপত্তার বিষয়টাই কিন্তু প্রাধান্য পাচ্ছিল না, সেই সাথে জনকল্যাণের বিষয়টাও সব জায়গায় মাথাচাড়া দিয়ে উঠছিল। পরবর্তীতে দেখা যায় 1917 সালে রাশিয়ায় সমাজতান্ত্রিক রাষ্ট্রের উদ্ভব ঘটে এবং সেই সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পিছনে একটা বড় কারণ ছিল জনকল্যাণ প্রতিষ্ঠা করা, একটি কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা দেয়া, যেখানে আইন, বিচার এবং সর্বোপরি জনকল্যাণ নিশ্চিত করা যাবে। এর পরবর্তীতে আমরা দেখি 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জনকল্যাণের আকাঙ্ক্ষা ও জাতিরাষ্ট্রের তীব্রতা বৃদ্ধি পেতে থাকে। বিশেষ করে তখন ইউরোপে দেখা যায় যে জননিরাপত্তার বিষয়টির সাথে সাথে জনকল্যাণ প্রতিষ্ঠা করার বিষয়টি অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং এই ধারণা থেকেই 1945 সালে জাতিসংঘের উদ্ভব ঘটে। জাতিসংঘ যখন প্রতিষ্ঠিত হয় দেখা যায় যে এই জাতিসংঘের হাত ধরেই পরবর্তীতে সুশাসন প্রত্যয়টির জন্ম হয়। তোমরা যদি একটু গভীরভাবে দেখার চেষ্টা করো তাহলে তোমরা দেখতে পাবে যে 1980 সালে জাতিসংঘের মাধ্যমে সুশাসন ধারণাটির আবির্ভাব ঘটে। তারপর 1992 সালে বিশ্ব ব্যাংক সুশাসন প্রত্যয়টির একটি ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করে। এই ধারাবাহিকতায় 1995 সালে এডিবি, 1997 সালে ইউএনডিপি এবং সর্বোপরি 1999 সালে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, তারাও কিন্তু সুশাসন প্রত্যয়টি সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছিল। তো এভাবে দেখা যায় সেই প্রাচীন গ্রিস থেকে শুরু করে ভারতবর্ষ হয়ে আজকের যে সুশাসন প্রত্যয়টি, সেই সুশাসন প্রত্যয়টি জন্মলাভ করেছে। সুপ্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পাবে এই সুশাসন প্রত্যয়টি যতটা না একটা দেশকেন্দ্রিক, ঠিক ততটাই আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই সুশাসন প্রত্যয়টি কান্ট্রি টু কান্ট্রি অনেকটাই ভেরি করে। দেখা যায় বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার যে উপাদানগুলো দরকার, ইউরোপের কোনো একটা দেশে হয়তো সেই উপাদানগুলো নাও থাকতে পারে। তারপরও বিশ্বব্যাংক এবং জাতিসংঘের কিছু কমন উপাদান আছে সুশাসন প্রতিষ্ঠার। সেই বিষয়ে আমি পরবর্তীতে তোমাদের সাথে আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, তখন বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। এভাবে দেখা গেছে পৌরনীতি এবং সুশাসন ধাপে ধাপে ক্রমবিকাশ লাভ করে আজকের পর্যায়ে এসেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি লেকচারের শুরুতে বলেছিলাম আজকের লেকচার শেষে তোমরা দুটি জিনিস শিখতে পারবে। দ্যাট মিনস আমাদের শিক্ষণ ফলের প্রথম অংশটা ছিল তোমরা পৌরনীতি এবং সুশাসন সম্পর্কে ধারণা লাভ করবে। দ্বিতীয় অংশটা ছিল পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ বর্ণনা করতে পারবে। আলোচনার এই পর্যায়ে এসে আমি আশা করব এই দুইটা শিক্ষণ ফলের উদ্দেশ্য আমাদের চরিতার্থ হয়েছে। আবারও আমি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ক্লাস নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।